ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গুপ্ত যুগের অষ্টম পর্ব নিয়ে। আজকের আলোচ্য বিষয় বাংলায় গুপ্ত শাসন পুণ্ড্রবর্ধন থেকে সমতট। ইতিহাসের মানচিত্রে বাংলা সবসময় ছিল একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড। নদী, কৃষি, বাণিজ্য আর সংস্কৃতির মিলনে গড়ে ওঠা এক সমৃদ্ধ অঞ্চল। গুপ্ত সাম্রাজ্যের উত্থানের সময় যখন উত্তর ও মধ্য ভারত তাদের শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অধীনে আসে, তখন ধীরে ধীরে তার প্রশাসনিক প্রভাব পৌঁছে যায় পূর্ব ভারতের দিকে, আজকের বাংলাদেশ অঞ্চলে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী গুপ্ত সাম্রাজ্যের সময় পূর্ববঙ্গের কিছু অংশ তাদের প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত হয়েছিল। বিশেষ করে উত্তরবঙ্গের অঞ্চলগুলো গুপ্ত শাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল বলে বিভিন্ন শিলালিপি এবং ঐতিহাসিক বিশ্লেষণে জানা যায়। গুপ্তরা পুরো বাংলাদেশকে সরাসরি একক রাজ্য হিসাবে শাসন করত না, বরং তারা আঞ্চলিক প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখত। এই কাঠামোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল পুণ্ড্রবর্ধন। আজকের বাংলাদেশের বগুড়া, রাজশাহী ও আশেপাশের অঞ্চলকে কেন্দ্র করে গঠিত এই পুণ্ড্রবর্ধন ছিল গুপ্ত শাসনের একটি গুরুত্বপূর্ণ ভুক্তি বা প্রদেশ। এখান থেকেই রাজস্ব সংগ্রহ করা হতো, স্থানীয় প্রশাসন পরিচালিত হতো এবং সামরিক ও অর্থনৈতিক তদারকি চলত। এই অঞ্চল ছিল উত্তরবঙ্গের একটি শক্তিশালী প্রশাসনিক কেন্দ্র। গুপ্ত শাসনের অধীনে পুণ্ড্রবর্ধন শুধু প্রশাসনিক কেন্দ্রই ছিল না, এটি ছিল কৃষি ও বাণিজ্যেরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার কারণে এই অঞ্চল ছিল অত্যন্ত উর্বর। ধান উৎপাদন, নদীপথে বাণিজ্য এবং আঞ্চলিক বাজার ব্যবস্থা সব মিলিয়ে এখানে অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়। এবার আসি দক্ষিণ পূর্ব বাংলার দিকে, সমতট অঞ্চল নিয়ে। আজকের কুমিল্লা, নোয়াখালী এবং আশেপাশের অঞ্চলকে ঐতিহাসিকভাবে সমতট নামে চিহ্নিত করা হয়। এই অঞ্চল ছিল নদী ও সমুদ্র নির্ভর বাণিজ্যের কেন্দ্র। এখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্য, সমুদ্রপথে যোগাযোগ এবং স্থানীয় শক্তির প্রভাব সবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। গুপ্ত যুগে সমতট পুরোপুরি সরাসরি কেন্দ্রের অধীনে না থাকলেও তাদের সংস্কৃতি ও প্রশাসনিক প্রভাব এই অঞ্চলে ধীরে ধীরে বিস্তৃত হয়েছিল। গুপ্ত প্রশাসন ছিল অত্যন্ত সংগঠিত। তারা অঞ্চলকে ভাগ করেছিল ভুক্তি, বৃহৎ প্রদেশ পর্যায়, বিষয়, জেলা পর্যায় এবং গ্রাম প্রশাসন, এই তিন ফরম্যাটে। এই প্রশাসনিক কাঠামো পরবর্তীতে উপমহাদেশের অনেক অঞ্চলের শাসন ব্যবস্থার ভিত্তি তৈরি করে। বাংলা অঞ্চলেও এই কাঠামোর ছাপ পরবর্তী সময়ের শাসন ব্যবস্থায় দেখা যায়। অর্থনৈতিক দিক থেকে বাংলা ছিল সেই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ। উর্বর জমি, নদীপথের সহজ যোগাযোগ এবং কৃষি উৎপাদন সব মিলিয়ে এটি ছিল গুপ্ত অর্থনীতির একটি শক্তিশালী অংশ। এই সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, কর ব্যবস্থা আরও সংগঠিত হয় এবং বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত হয়। ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রেও গুপ্ত প্রভাব দেখা যায়। এই সময় বাংলায় হিন্দু ধর্মের প্রসার ঘটে, বৌদ্ধ ধর্মও সক্রিয় থাকে এবং ধর্মীয় সহনশীলতার একটি পরিবেশ গড়ে ওঠে। সংস্কৃত ভাষার প্রভাব ধীরে ধীরে শিক্ষিত সমাজে বৃদ্ধি পেতে শুরু করে এবং এই সংস্কৃত প্রভাব নদীপথ ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আরও বিস্তৃত হয়। গুপ্ত যুগে বাংলায় সরাসরি বড় বড় নগর সভ্যতা না থাকলেও এই সময়ের প্রশাসনিক ও সাংস্কৃতিক কাঠামো পরবর্তী বাংলার ইতিহাসের ভিত্তি তৈরি করে। অর্থাৎ গুপ্ত শাসন বাংলায় ছিল এক প্রাথমিক একীকরণের সময়, যেখানে প্রথমবারের মতো এই অঞ্চল বৃহৎ সাম্রাজ্যের প্রশাসনিক ছায়ার অধীনে আসে। কিন্তু ইতিহাসের নিয়ম অনুযায়ী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। গুপ্ত সাম্রাজ্য দুর্বল হতে শুরু করলে বাংলার এই অঞ্চলগুলো আবার ধীরে ধীরে স্থানীয় শক্তির হাতে চলে যায়। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের
ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে হলে আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব এক নতুন জগতে, যেখানে জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছিল পুরো এশিয়ায়, যেখানে দূর থেকে ছাত্ররা আসতো পড়াশোনা করতে। সেই ইতিহাসের নাম নালন্দা বিশ্ববিদ্যালয়, এবং জানব কিভাবে গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা উপমহাদেশকে বদলে দিয়েছিল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।